আহ, আমাদের কবিতার নাম হচ্ছে আমার পরিচয়। এইখানে আমার পরিচয় বলতে আসলে কি মানে বলা হয়েছে বা কি বোঝানো হয়েছে সেটা প্রথমে আমাদের বোঝা একটু জরুরি। আমার পরিচয় মানে আমি ধরেন আমার পরিচয় দিতে আসছি, তার মানে আমি আমার সম্পর্কে বলতে আসছি। সৈয়দ শামসুল হক তার নিজের পরিচয় দিতে গিয়ে আসলে যে পরিচয়টা দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে বাঙালির পরিচয়। ধরেন আমরা বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করি, বাংলায় কথা বলি, সেই হিসেবে আমি একজন কি বাঙালি। এখানে বসবাস করলেই বাঙালি হবে না, আলাদা আলাদা জাতিগোষ্ঠী আছে। আমাদের সম্ভবত 44 বা 45টা জাতিগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে, আবার ভারতে বসবাস করেও যারা পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলে তারাও বাঙালি। তো এই কবিতায় আমার পরিচয় বলতে সৈয়দ শামসুল হক মূলত বাঙালি জাতিগোষ্ঠীর যে পরিচয় সেই পরিচয়টাই তিনি এখানে কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। সেই আরও প্রায় 1400 বছর আগে থেকে শুরু করে, চর্যাপদ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাঙালির যে ইতিহাস, বাঙালির যে পথ চলার যে পরিচয়, সেই পরিচয়টুকুই তিনি মূলত এই কবিতায় বলেছেন। তার মানে আমার পরিচয় কথাটা অর্থ হচ্ছে কি বাঙালির পরিচয়। কার পরিচয়? বাঙালির পরিচয়। সৈয়দ শামসুল হক সম্পর্কে যদি আমরা বলতে যাই, তার জন্ম 1935 সালে এবং মৃত্যু 2016 সালে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে অর্থাৎ 1971 সাল পরবর্তীতে বাংলাদেশের সাহিত্যে যে কয়েকজন সাহিত্যিক বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতিকে সঠিকভাবে, সুন্দরভাবে, সুচারুভাবে উপস্থাপন করেছেন, তাদের মধ্যে সৈয়দ শামসুল হক অন্যতম। তার রচিত বেশ কয়েকটি কাব্যগ্রন্থ, নিরীক্ষাধর্মী কাব্যগ্রন্থ, যেগুলো আলাদাভাবে তার কাব্যসত্তাকে পরিচিত করায়। তার রচিত বেশ কিছু নাটক, বিশেষ করে মানে কাব্য নাটক, যেমন হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, ঈর্ষা, এই নাটকগুলো তাকে আলাদাভাবে পরিচয় করে আমাদের মাঝে। তিনি উপন্যাসও লিখেছেন। তাকে বলা হয় সব্যসাচী। সব্যসাচী মানে কি? যার দুই হাত সমান চলে, অর্থাৎ সাহিত্যের অঙ্গনে তিনি সব্যসাচী হিসেবেই পরিচিত। তো এই শামসুল হক তিনি হচ্ছে গিয়ে এই কবিতার মাধ্যমে আমরা কারা, আমরা কোথা থেকে এসেছি সেটাই বর্ণনা করার চেষ্টা করেছেন। প্রথম লাইনটাই তিনি বলছেন, আমি জন্মেছি বাংলায়, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। তিনি প্রথমে বলছেন যে আমার জন্মগ্রহণ হয়েছে বাংলায় এবং আমি বাংলা ভাষায় কি করি, আমি কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে। আলপথ কি? আলপথ মূলত জিনিসটা কি? ধানের জমির যে আইল থাকে, আইল বলি আমরা মূলত, এই আইল হচ্ছে আল। এই আলপথ দিয়ে মূলত আমরা হয়তোবা এখন শিল্প উন্নয়নে এগিয়ে যাচ্ছি, আমাদের এখন হচ্ছে 3 তলা 4 তলা 5 তলা বিশিষ্ট ফ্লাইওভার হয়ে যাচ্ছে, মেট্রো রেলে চলাচল করি, এক্সপ্রেসওয়েতে চলাচল করি, শহুরে জীবন ব্যবস্থার সাথে আমরা খুবই ওতপ্রোতভাবে পরিচিত। কিন্তু আমরা আসলে একটা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে এসেছি। এখনও আমাদের গ্রাম অঞ্চলগুলোতে কৃষি প্রধান। যদিও এখন আমরা হচ্ছে গিয়ে গার্মেন্টস শিল্পটা বাংলাদেশে অনেক বড় হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি, সারা পৃথিবীতে আমরা প্রথম দ্বিতীয় স্থানে থাকি। এরকমভাবে আরও বেশ কিছু সেক্টর আছে, কিন্তু কৃষিকে তো আসলে অবহেলা করার মতো কোনো সুযোগ নেই। এই শিল্প কারখানা আসার আগে কিংবা এখন পর্যন্ত কৃষি আমাদের প্রধান অর্থকরী ফসল। তো আমরা সবাই মূলত কৃষক। আমাদের পরিচয়, আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন এবং কৃষক মানেই, কৃষি মানেই সেখানে আলপথ থাকবে। এই আলপথ দিয়ে আমরা 1000 বছর ধরে চলছি। এইটা হচ্ছে কি আমার পরিচয়। তো চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। আমি যে চলি, আমার পায়ের নিচে কি পড়ে? চিহ্ন পড়ে।
এখন এই চিহ্ন বলতে গেলে ধরেন পায়ের ছাপ বুঝাইতেছি তো আমরা, পায়ের ছাপ, আমি এক জায়গায় পাড়া দিলাম সেখানে আমার পায়ের ছাপ পড়বে। এখন এই ছাপ মানে শুধুমাত্র পায়ের ছাপ এটা না, এই যে ঐতিহাসিকভাবে যে আমরা আসতেছি, ঐতিহাসিকভাবে 1400 বছর ধরে যে আমরা চলতেছি, এইটা তো এক একটা জায়গায় এক একটা ইতিহাস তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা ইতিহাসই হচ্ছে কি আমাদের চলার ছাপ, পায়ের ছাপ। তো তিনি বলতেছেন যে আমি যে চলি সেটা আমার পায়ের নিচে কি থাকে, পলিমাটি। পলিমাটি বিষয়টা বুঝতে হবে। তিনি দোআঁশ মাটির কথা বলেন নাই, তিনি বেলে মাটির কথা বলেন নাই, এঁটেল মাটির কথা বলেন নাই, তিনি বলতেছেন কি পলিমাটির কথা। পলিমাটি খুবই নরম, খুবই উর্বর, এবং যেখানে পা পড়লে কি হয়, চিহ্ন থাকে। আমি এরকম চিহ্ন ফেলে আসছি যে জায়গাটায়, সেটা খুবই উর্বর। এখানে খেয়াল করেন, এক ফোঁটা পানি পড়লে গাছ জন্মে যায়। কবে কি মানে কোথা থেকে বীজ আসছে কেউ জানে না, কিন্তু গাছ হয়ে গেছে। আবার এক জায়গায় একটু মাটি থাকলেই কি হয়ে যায়, গাছ হয়ে যায়। বাংলাদেশের যে উর্বরতা, এই উর্বরতা, এখন এই উর্বরতা শুধুমাত্র যে গাছ জন্মালে উর্বর এরকম না, আমরা ঐতিহাসিকভাবেই আমাদের নানান ইতিহাস, আমাদের ঐতিহ্য সব কিছু দিয়ে আমরা এই উর্বরতাকে নিয়ে আমরা চলছি। তো তিনি সাংকেতিকভাবে একটা লাইন বলতেছেন, সেটা হচ্ছে 13শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। এই যে আমি বাঙালি, আমি যে 1000 বছর ধরে যে আমার পথ চলতেছি, এইটা আমাকে 13শত নদী জিজ্ঞেস করতেছে। 13শত নদী বলতে বাংলাদেশ নদীমাতৃক দেশ। তো এই যে নদীর উৎপত্তি কোথা থেকে, পাহাড় থেকে। নদী মানে একটা গতিশীলতা। তো আর বাঙালি জাতি হিসেবে আমাদের একটা গতিশীলতা আছে। তিনি এখানে এইটা সংকেত হিসেবে নিয়ে আসছেন যে নদী, চলমান নদী, সে পাহাড় থেকে আসছে। সে জিজ্ঞেস করতেছে আমাকে যে হে বাঙালি, তুমি কোথা থেকে আসছো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরে তিনি বাকি পরিচয়টুকু দিচ্ছেন যে তিনি কোথা থেকে আসছেন। তিনি বলছেন, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি কোথা থেকে আসছি, চর্যাপদ। চর্যাপদ কি চিনি আমরা, নাম শুনছি, বাংলা সাহিত্যের আদি নিদর্শন। প্রাচীনকালে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হচ্ছে চর্যাপদ। তিনি বলতেছেন আমি ওই যে চর্যাপদের যে অক্ষরগুলা, সেখান থেকে আসছি। অর্থাৎ আমার ইতিহাস যদি তোমাকে জানতে হয়, আমার ইতিহাস যদি তোমাকে পড়তে হয়, তাহলে সেই চর্যাপদ থেকে তোমাকে কি করতে হবে, পাঠ করা শুরু করতে হবে। তিনি বলতেছেন আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। আমি কোথা থেকে আসছি, সওদাগরের ডিঙ্গার বহর। এখন আমরা বিমানে যাতায়াত করি, কার্গো বিমান দিয়ে সকল পণ্য আনা নেওয়া হয়ে যায়, কিন্তু এই নদীমাতৃক বাংলাদেশে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থাই ছিল কি, নৌকা কেন্দ্রিক। এখনও আপনারা যদি হাওরের দিকে যান, হাওর অঞ্চল যেগুলো আছে, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, হ্যাঁ, ওই অঞ্চলগুলোতে যোগাযোগের, বর্ষাকালে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে গিয়ে নৌকা। আপনারা অনেকেই ডিঙ্গাপোতা হাওরে ঘুরতে যান, তারপরে কি যেন নাম, নিকলি হাওরে ঘুরতে যান। হ্যাঁ, এই তো আপনারা যারা ঘুরতে যান তারা তো ওই যে মানে দামি বজরায় থাকেন, তাই না, বজরা, বড় বড় নৌকা, এগুলো আসলে এগুলো হচ্ছে বিনোদনের জন্য তৈরি করা। কিন্তু সাধারণ মানুষ ওখানে যারা জীবনযাপন করে, তারা ওই নৌকা দিয়ে যাতায়াত করে, ছোট ছোট নৌকা। তো এই যে সওদাগরের ডিঙ্গার বহর, এটা অনেক কিছুকে মিন করে। যেমন আমাদের এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম হচ্ছে গিয়ে নৌকা। এখন আমরা উড়াল সেতু বানাচ্ছি, ওই যে অষ্টগ্রামে আছে না, মিঠামইনে। হ্যাঁ, তো এইটা ধরেন 1000 বছর পরে এরকম যদি বাংলাদেশ পুরাটা উড়াল সেতু হয়ে যায়, হয়তো বা এই নৌকা থাকবে না, ডিঙ্গা লাগবে না। তাহলে আমার পরিচয়টা কি শুধুমাত্র আমি উড়াল সেতু দিয়ে দৌড়াদৌড়ি করি এরকম না। আমি একজন বাঙালি, আমার এখানে নদীমাতৃক দেশ, ডিঙ্গার বহর দিয়ে আমার চলাচল হয়, ডিঙ্গার বহর দিয়ে আমার ব্যবসা বাণিজ্য হয়। এবং এই ডিঙ্গার সওদাগর আরেকটা অর্থে খুব স্পেশাল, সেটা হচ্ছে গিয়ে মনসা মঙ্গল কাব্যের চাঁদ সওদাগরের কথা আপনারা জানেন। হ্যাঁ, কি সওদাগর আপনি? আচ্ছা, আপনার কি নাম? মিশা সওদাগর।
আচ্ছা ঠিক আছে। তো এই যে সওদাগর, সওদাগরও খুবই সিগনিফিক্যান্ট। বিশেষ করে চাঁদ সওদাগর আমাদের সাহিত্যের অন্যতম একটা চরিত্র। মনসা মঙ্গল কাব্যে দেবী মনসা যখন মর্তে আসলেন, মর্তে মানে পৃথিবীতে আসলেন ইয়ে থেকে, তো তার হচ্ছে গিয়ে পূজা প্রতিষ্ঠা করতে হবে। সেই পূজা কিভাবে হবে? যদি চাঁদ সওদাগর তাকে পূজা দেয় তাহলে তিনি স্বর্গে যেতে পারবেন। সেই চাঁদ সওদাগরের থেকে মানে পূজা আদায় করার জন্য তিনি যে যুদ্ধে লিপ্ত হন, সংগ্রামে লিপ্ত হন, সেটা নিয়ে মূলত মনসা মঙ্গল কাব্যটা রচিত। তো এই যে আমার ইতিহাস, আমার ঐতিহ্য, এইগুলো তিনি বলছেন আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। কৈবর্ত, কৈবর্ত একটা জাতিগোষ্ঠী, এখনও কৈবর্ত আছে আমাদের এলাকায়। যখন শুকনো মৌসুম থাকে তখন হচ্ছে গিয়ে আসে ওরা, অর্থাৎ শুকনা 8 মাস, বর্ষাকাল আর হচ্ছে গিয়ে গ্রীষ্মকাল যদি ধরি আমি আর কি, যে সময়টা চাষবাস করা যায় ওই সময় ওরা এসে ঘর বানায়। ওরা সারা বছর মাছ ধরে সেগুলোকে শুটকি করে তারপরে অন্য জায়গায় রপ্তানি করে, এবং যখন বর্ষাকাল চলে আসে তখন তারা চলে যায়, কৈবর্তরা। তো এইখানে যে কৈবর্তদের কথা আসছে এরা মূলত ছিল পাল আমলে। 1000 খ্রিস্টাব্দের দিকে পাল যুগ ছিল, আপনারা হয়তো ইতিহাসের বইয়ে পড়ে আসছেন পাল আমল। ওই পাল আমলের পালেরা, বিশেষ করে শেষ পাল মহিপাল, তিনি তার প্রজাদের উপর খুবই অমানবিক অত্যাচার করতেন। তাদের উৎপাদিত শস্য নিয়ে আসা, তাদেরকে যথাযথভাবে তাদের যে অংশটুকু সেটা না দেওয়া, হ্যাঁ, এরকমভাবে নির্যাতন করতেন। তো ওই সময়ের ওই কৈবর্তরা তারা একত্রিত হয়, একত্রিত হয়ে তারা রাজসভায় মানে ওদের আশেপাশে যে এলাকাগুলো ছিল তাদেরকে আহ্বান জানায় যে আমরা আমাদের মুক্তির জন্য রাজধানীতে আমরা আক্রমণ করব, আপনারা আমাদেরকে সাহায্য করুন। এবং সবার সাহায্যে তারা রাজধানীতে আক্রমণ করে, তারা পাল যে মহিপাল ছিল সেই মহিপালকে পরাজিত করে এবং তারা মানে একদম শাসন কার্য, রাজ্যের যে শাসন কার্য সেখানে বসে পড়ে। মানে এই কয়দিন আগে যেরকম আপনারা দেখলেন ওরকমটাই, ওরা আক্রমণ করে আর রাজধানী দখল করে একদম সিংহাসনে বসে পড়ে। তো এই যে কৈবর্তরা বিদ্রোহ, আমরা এই কৈবর্ত বিদ্রোহ আমাদের হচ্ছে গিয়ে একটা ইতিহাস বা আমার পরিচয়। কেন? কারণ বাঙালি জাতি সে বিদ্রোহী হয়ে নিজের অধিকার আদায় করার জন্য সবসময় কি সোচ্চার। এরপর বলছে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। কোথা থেকে আসছে? পাল যুগ নামের চিত্রকলা। ওই যে পাল আমলের কথা একটু আগে বলছিলাম, তো ওই আমলে চিত্রকলার খুব উৎকর্ষ সাধন হয়েছিল। অর্থাৎ এখন এই যে ড্রয়িং, ওই পাল আমলে সেটা খুবই বৃহৎ আকারে বা খুবই উৎকর্ষ নান্দনিকভাবে সেটা ফুটে ওঠে। তো তিনি বলতেছেন আমি ওই পাল যুগের ওই চিত্রকলা থেকে আসছি। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। কোথা থেকে আসছে? বৌদ্ধ বিহার। এরপরে বলছে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। জোর বাংলা, 2 বাংলা, অর্থাৎ ওই বাংলা আর এই বাংলার যে মন্দির, ওই মন্দির থেকে আমি আসছি। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। কোন মসজিদ থেকে আসছে? সোনা মসজিদ। এরপরে বলতেছে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। খেয়াল করেন এই অংশে যে নামগুলো বলা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে এক একটা ধর্মকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমি বাঙালি হিসেবে এই সব কয়টা ধর্মই আমার এই অঞ্চলে সহাবস্থান হিসেবে দেখে আসছি। সেটা মুসলমান ধর্ম, সেটা বৌদ্ধ ধর্ম, সেটা সনাতন ধর্ম, সেটা খ্রিস্টান ধর্ম, এবং আরও যা যা আছে, আউল বাউল মাটির দেউল। আমরা এই দীর্ঘদিন ধরে, 1000 বছর ধরে সকল সম্প্রদায় সম্মিলিতভাবে আন্তরিকতার সাথে এই দেশে বসবাস করে আসছি। আমরা প্রত্যেকে একসাথে মিলে বাঙালি। আমার পরিচয় হচ্ছে কি আমি অসাম্প্রদায়িক, আমি পরমত সহিষ্ণু, আমি অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমরা পরস্পর কি করি? সহাবস্থান করে বসবাস করি। তারপর তিনি বলছেন আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। ময়মনসিংহ অঞ্চলে 12 জন ভূঁইয়া ছিল। তারা খুবই স্বাধীনচেতা ছিল
এবং নিজেদের অধিকার আদায়ে নিজেদের সংগ্রাম করার জন্য মানে খুবই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তো তিনি বলতেছেন আমি ওই 12 ভূঁইয়া থেকে আসছি। এই যে স্বাধীন চেতা, বাঙালি মানি স্বাধীন চেতা, ওই 12 ভূঁইয়া হচ্ছে আমার চেতনার প্রতীক। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। এখানে দুইটা নাম আসছে, একটা হচ্ছে কমলার দিঘি আর একটা হচ্ছে মহুয়ার পালা। দুইটাই আখ্যান থেকে আসছে, কিন্তু দুইটা বিষয় হচ্ছে আলাদা। এইখানে এই যে কমলার দিঘি নাম আসছে একটা, কিন্তু এইরকম কমলার দিঘি আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় ছড়িয়ে আছে। দিঘি কেন্দ্রিক, পুকুর কেন্দ্রিক নানান ধরনের গল্প কাহিনী আছে না? আপনারা শুনছেন না যে ওই অমুক পুকুরে আগে হচ্ছে বিয়ের অনুষ্ঠান হলেই বললেই পরে পাতিল ভেসে আসতো, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে থালা বাসন সহ যা যা আছে গিয়ে বললেই হইতো, বা হচ্ছে গিয়ে হ্যাঁ, তারপর হচ্ছে বিয়ে শাদী হওয়ার পর, অনুষ্ঠান হওয়ার পরে আবার ধুয়ে মুছে ওগুলো রাখলে পর আবার নিয়ে চলে যেত। মানে এইটা মানুষ বিশ্বাস করে, এবং এই বিশ্বাসটাকে আপনি মানে অবমূল্যায়িত করতে পারবেন না, বা এটাকে আপনি অবিশ্বাস করতে পারবেন না, বা তাকে আপনি অপমান করতে পারবেন না যে হ্যাঁ আপনি আমাকে এই গল্প বললে আমি বিশ্বাস করব। বিষয়টা হচ্ছে যে ওনারা যে সময় বসবাস করতেন, বা এই কল্প কাহিনী যে সময় ছিল, এই সময় এই কল্প কাহিনী ছাড়া তখন কি আর সিরিয়াল ছিল যে সিরিয়ালের আলাপ করবে? এরকম তো ছিল না। এখন হচ্ছে কি এইগুলো কেবল কিংবদন্তি বলি না আমরা যে অমুক কিংবদন্তি মূলত মানুষ কিংবদন্তি হয় না, কিংবদন্তি হচ্ছে ঘটনা বা গল্প, যে গল্পটা বিশ্বাস করতে হবে আপনাকে, কিন্তু সেটার কোনো বাস্তব ভিত্তি নাই, এইটাই হচ্ছে কিংবদন্তি। বুঝা গেল? মানে আপনাকে গল্পটা বিশ্বাস করতে হবে এমন একটা গল্প, কিন্তু এইটার বাস্তবিক কোনো ভিত্তি নাই। অর্থাৎ আপনাকে বলা হইলো যে উত্তরা বিশ্ববিদ্যালয়ের 6 তলায় একটা জিন দিনের বেলা ঘোরাঘুরি করে, তোমরা দেখছো? তখন আপনি বললেন কে বলছে? তখন বলবো যে এ সেকশনের একটা মেয়ে বলছে। তখন আপনি বলবেন ঠিক আছে, তাহলে একটু যাচাই বাছাই করি। আপনি যাবেন, ওকে ধরবেন, এই তুমি নাকি শুনছো, এরকম বলবেন না, আমাকে তো এই 59-এর ওই আপুটা বলছে। তখন সেই 59-এর ওই আপুর কাছে যাবেন, সে বলবে আরে আমি তো শুনছি ওখানে যে আমাদের গার্ড মামা থাকে উনি বলছে। তখন গার্ড মামার কাছে গিয়ে বলবেন মামা আপনি দেখেন সারাদিন দাঁড়ায় থাকেন, তার মানে আপনি তো নিশ্চয়ই দেখছেন, বলেন কীরকম? সে বলবে না আমি একটু ওয়াশরুমে গেছিলাম, তখন একটা এদিক দিয়ে যাচ্ছিল, সে নাকি দেখছে। ঠিক আছে? তো এরকমভাবে গল্পটা আপনি যদি খুঁজতে যান, এমন জায়গায় যাবেন কেউ সঠিক করে বলতে পারবে না কে দেখছে। এইটা হচ্ছে মূলত কিংবদন্তি। এই কিংবদন্তি গল্পগুলো এভাবেই তৈরি হয়। আপনি বিশ্বাস করতে হবে, কিন্তু সেইটার কোনো বাস্তবতা থাকবে না। তো এই যে কমলার দিঘি, এইরকম দিঘি আপনি সারা বাংলাদেশে সব জায়গাতেই পাবেন, কিন্তু এটার আসলে কোনো ধরনের কি থাকবে না, বাস্তবতা থাকবে না। কিন্তু এটা অবাস্তব হলেও এইটা আমার একটা ইতিহাস। আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, তারা এই গল্পগুলো বলে, তারা এই গল্প কাহিনীগুলো তৈরি করে, তারা কতটা মেধাবী হতে পারে। যেমন হচ্ছে এই কমলার দিঘির যে গল্পটা হচ্ছে এরকম। কমলা বাবার বাড়ি যাচ্ছিল, স্বামীর বাড়ি থেকে পালকিতে করে যাচ্ছে। তখন এই কমলার দিঘির পাড়ে আসার পরে তার খুব ভালো লাগতেছে, এবং এই দিঘি তৈরি হওয়ারও ইতিহাস আছে। পূর্ণিমা রাতে একবার হচ্ছে আকাশ থেকে পরীরা নেমে আসছে। তারপরে তারা বলছে রে এখানে যদি একটা পুকুর থাকতো আমরা গোসল করতে পারতাম এই জ্যোৎস্না রাতে। তারপরে যেই ভাবনা সেই কাজ, তারা পরের দিন রাতে আকাশ থেকে মাটি কাটার সকল জিনিসপত্র নিয়ে আসলো। রাতারাতি তারা এই পুকুর খনন করলো এবং সকালবেলা পানি চলে আসলো। পানির নিচ থেকে আসে, ওইটা ইনফ্যাক্ট না, পানি আপনি যদি কিছুক্ষণ ঘোরাঘুরি করেন পানি নিচ থেকে উঠবে। তো বিষয়টা হচ্ছে এরকম করে একটা পুকুর তৈরি হয়ে গেল, এবং সেই পুকুরের পাড় দিয়ে যখন কমলার দিকে যাচ্ছিল, মানে কমলা যাচ্ছিল, তখন তার খুবই ভালো লাগে। সে বলল যে এখানে থামাও, আমি এখানে হাত মুখ ধুবো, এখানে নাস্তা করব। সে নামলো, নেমে পুকুরের পাড়ে একদম সিমেন্ট দিয়ে বাঁধানো ঘাট, সে গিয়ে হাত মুখ ধুয়ে যখন সে উঠতে যাবে, তখন দেখে তার ডান হাতের এই আঙ্গুলে একটা চিকন সুতার আটকে আছে, চুলের মতো চিকন। হ্যাঁ, তখন সে এটা ছিঁড়তে চাইলো, ছিঁড়ে না, টানাটানি করলো, খোলা যায় না। দা নিয়ে আসলো, অনেক জিনিস, কোরাল খুন্তি যা যা লাগে সব নিয়ে আসলো, এইটার কাটা করা যায় না।
তো 1 সপ্তাহ পার হয়ে গেল, 1 সপ্তাহ পর নিচ থেকে টান পড়লো, তখন কমলা হচ্ছে গিয়ে পুকুরের তলায় ডুবে গেল, এই যেটার নাম হয়ে গেল কমলার দিঘি। গল্পটা হচ্ছে এরকম। তো এই যে গল্প, এই গল্পগুলো তৈরি করেছে কারা? সাধারণ মানুষ, যারা সারাদিন জমিতে ধান চাষ করে, গম চাষ করে, পাট চাষ করে, রাতের বেলা যখন ঘুমাতে যাবে তখন সে তার বাচ্চাদের সাথে, নাতিদের সাথে এই গল্পগুলো করে। এই গল্পগুলো ফেলনা না, এগুলোর মূল্য আছে। এখন আমাদের, হ্যাঁ, ক্রিয়েটিভ। তো এইগুলো হচ্ছে আমার পরিচয়। আমার পরিচয় কি সেটা তোমার যদি জানতে হয় তাহলে এই কমলার দিকে জানতে হবে। মহুয়ার পালা, মহুয়ার পালা এরকম গল্প। ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ গীতিকা বই আছে, পূর্ববঙ্গ গীতিকা বই আছে। এই গল্পগুলো মূলত ওইখানকার সাধারণ মানুষের মুখ থেকে তুলে আনা। এই মহুয়ার পালা এরকম টাইপের আরেকটা গল্প। তো এই গল্পগুলো হচ্ছে কি আমার পরিচয়, যে আমার দেশে সাধারণ মানুষ কিভাবে গল্প বলে, সেটা তুমি যদি না জানো তাহলে তুমি আমার পরিচয় বুঝতে পারবে না। এরপর তিনি বলতেছেন, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে। কি বলছি? আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে। বলতেছে যে আচ্ছা, এর আগে একটা লাইন আমি রেখে আসছি, সেটা হচ্ছে গিয়ে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। তিতুমিরের কথা আমরা জানি, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন, এবং তার একটা ইয়ের সাথে আমরা খুব পরিচিত, বাঁশের কেল্লা। কেল্লা মানে হচ্ছে কি যেখানে আশ্রয়, নিরাপদ আশ্রয়ে থাকা যায়। তো আমাদের এই অঞ্চলে বাঁশের প্রচুর উৎপাদন, তিনি হচ্ছে কি বাঁশ দিয়ে নিরাপদে থাকার জন্য একটা কেল্লা তৈরি করেছিলেন। এরপরে হাজি শরীয়তুল্লাহ কি করেছিলেন? ফরেজ আন্দোলন। এই ফরেজি আন্দোলনের প্রবক্তা হচ্ছে হাজি শরীয়ত। এরপর তিনি বলতেছেন, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। গীতাঞ্জলি কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গীতাঞ্জলির জন্য তিনি কি পেয়েছিলেন? আচ্ছা, তো গীতাঞ্জলির জন্য তিনি কি পেয়েছিলেন? নোবেল পেয়েছিলেন। কত সালে? 1913 সালে। তো বাংলা সাহিত্যকে যদি আমরা আলাদা করে বলতে চাই বা আমাদেরকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার মতো একটা গ্রন্থের কথা যদি আমরা বলতে চাই, তাহলে সেই গ্রন্থের নাম কি হবে? গীতাঞ্জলি। কারণ এটা আমরা বৈশ্বিকভাবে এই গ্রন্থের জন্য পুরস্কৃত, তাই তো? তো আমার পরিচয় যদি তোমাকে বুঝতে হয় তাহলে তোমাকে গীতাঞ্জলি পড়তে হবে। গীতাঞ্জলি আমার পরিচয়। এই গীতাঞ্জলিতে কি আছে? ওই যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ের যে অস্থিরতা, মানসিক অস্থিরতা, যেমন ধরেন আমরা আশঙ্কা করতেছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হতে পারে। কেন শুরু হতে পারে? আমরা যদি মিডল ইস্টের কথা দেখি, মধ্যপ্রাচ্যে যেরকম ধরনের হচ্ছে, বা রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, সব কিছু মিলিয়ে আমাদের প্রত্যেকেই হয়তো আমরা এটা ফিল করতেছি যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। এবং একটা যুদ্ধ কি করে? শুধুমাত্র যারা যুদ্ধ করে তারা আক্রান্ত হয়? আমাদের দেশে সকল পণ্যের দাম বেড়ে গেছে না? তার মানে একটা যুদ্ধ সকল মানুষকেই বিভ্রান্ত করে, সকল মানুষকেই বিপদে ফেলে, এবং প্রচুর পরিমাণে বেকারত্ব তৈরি হয়, প্রচুর পরিমাণের মানসিক যন্ত্রণা তৈরি হয়, মানুষ ট্রমার মধ্যে দিয়ে যায়। তো ওই যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে মানুষ যখন অস্থির, অসহায়, তখন এই গীতাঞ্জলি কাব্য বৈশ্বিকভাবে মানুষকে একটা স্বস্তির বাণী দিয়েছিল। তো আমাকে যদি বুঝতে হয় তাহলে তোমাকে এই গীতাঞ্জলি পড়তে হবে। এরপরে বলতেছেন অগ্নিবীণা। অগ্নিবীণা কে লিখছে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে আমরা চিনি বিদ্রোহী কবি হিসেবে, আমরা তাকে চিনি বিপ্লবী কবি হিসেবে, সাম্যবাদী কবি হিসেবে, অসাম্প্রদায়িক কবি হিসেবে, তাই না? তার কবিতায় কি থাকে? সবার সমান অধিকার, সাম্য প্রতিষ্ঠা, নারী পুরুষের লিঙ্গ বিভাজিত সাম্য, ধনী দরিদ্রের অর্থনৈতিক বিভাজিত সাম্য, তাই না? হিন্দু মুসলিমের যে ধর্মের বিভাজন সেইটাকে বাদ রেখে সাম্য। এই যে সাম্য প্রতিষ্ঠার জন্য তার যে বিদ্রোহ, তার যে বিপ্লব, তার যে আন্দোলন, তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা আমরা দেখতে পাই তার অগ্নিবীণা গ্রন্থে। তো আমার পরিচয় যদি তোমাকে বুঝতে হয়, আমার পরিচয় যদি তোমাকে জানতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে?
এই অগ্নিবীণা গ্রন্থ পাঠ করতে হবে। এটা আমার পরিচয়। অগ্নিবীণা আমার পরিচয় ধারণ করে, আমি যে বিপ্লবী, আমি যে বিদ্রোহী জাতিগতভাবে, সেটা তুমি এই গ্রন্থেই কি করবা, খুঁজে পাবা। এসেছে বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। ক্ষুদিরামের নাম শুনেছি আমরা। ক্ষুদিরাম, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে ধরা পড়েন, তাকে ফাঁসি দেওয়া হয় অল্প বয়সে। সূর্য সেনের কথা আমরা জানি, তিনি চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। তো এই ক্ষুদিরাম, এই সূর্য সেন আমাদের চেতনার প্রতীক, আমাদের বিপ্লবের প্রতীক। আমরা আজকে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, সেই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, এই স্বাধীনতা নিয়ে আসার ক্ষেত্রে তাদের অবদান কখনোই কি না, কম না। তারা জীবন দিয়েছে, তারা আত্মাহুতি দিয়েছে বলে আজকে আমরা স্বাধীন। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। জয়নুল আবেদিন কি ছিল? শিল্প, মানে চিত্রকলার। অবন ঠাকুর একজন চিত্রশিল্পী ছিলেন। তো আমাকে যদি চিনতে হয়, তাহলে তোমাকে এই জয়নুলের চিত্র, অবন ঠাকুরের চিত্র তোমাকে জানতে হবে। আমি তাদের থেকে আসছি। এসেছি বাঙালির রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। আমাকে চেনার, আমাকে জানার একটা বিশেষ চিহ্ন হচ্ছে গিয়ে রাষ্ট্রভাষার জন্য রাজপথ লাল করা। আমি ওইখান থেকে আসছি। আমি যে বাঙালি, তার একটা বড় উপকরণ হচ্ছে কি আমি বাংলা ভাষায় কথা বলি। এই আমার ভাষাটাকে সমুজ্জ্বল করার জন্য, আমার ভাষাটাকে অধিকার দেওয়ার জন্য আমি কি করেছি? রাজপথ রক্তাক্ত করেছি আমার বুকের রক্তে, যেটা পৃথিবীর আর কোনো দেশের মানুষ, কোনো ভাষা গোষ্ঠীর মানুষ করেনি। তো আমাকে যদি বুঝতে হয়, আমার পরিচয় তোমাকে যদি জানতে হয়, তাহলে তোমাকে এই ভাষা আন্দোলন জানতে হবে। তারপর তিনি বলছেন, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। এই যে একটা চরিত্র, মানে স্বাধীনতার জন্য, বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের জন্য জীবনের প্রায় 13টা বছর তিনি জেল খেটেছেন। সম্ভবত 13 বছরই হয়, প্রায় 13 বছর। তিনি যে সামষ্টিকভাবে তিনি যতগুলো দিন জেল খেটেছেন, সবগুলো দিনকে যদি আমরা 365-তে ভাগ করি, প্রায় 13 বছর হয়। একজন লোক, তো এই যে 13 বছর জেল খাটা একটা মানুষ, এইটাকে আসলে ছোট করে দেখার মতো কিছু নাই। পরবর্তী 71 পরবর্তী নানান ইতিহাস আছে, বর্তমানের নানান ইতিহাস আছে, কিন্তু যদি আপনাকে কাউকে সম্মান দেখাতে হয়, তাহলে তার সব কিছুকেই বিবেচনা করতে হবে। তো সেই জায়গা থেকে একজন মানুষ, আপনারা তো এখনও অনেক ছোট, ধরেন বাবা মায়ের সাথে থাকেন, বাবা মার ভালোবাসাটা অনেকে বুঝতে পারে না, যে সকালবেলা না খেয়ে গেলে কী হইলো, আমি তো ভার্সিটি গিয়ে খাচ্ছি, কিংবা বাসায় দেরি করে ফিরলে কী হইলো। সংসার করার পরে আরেকটু বেশি বুঝবেন, যখন আপনাদের বিবি থাকবে বা আপনাদের যখন স্বামী থাকবে, তখন আরও বুঝবেন যে একটা সংসার একসাথে করার মানে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় দুইটা মানুষ একসাথে থাকার জন্য। সেই জায়গা থেকে পরিবার রেখে, বউ বাচ্চা রেখে জেলখানায় যাওয়া কিসের জন্য? তো এই যে স্যাক্রিফাইস, এই যে ইতিহাসের বিষয়গুলো, এগুলো ছোট করে দেখার মতো কিছু নাই। সো এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাকে যদি, বাঙালিকে যদি বুঝতে হয়, বাংলাকে যদি বুঝতে হয়, তাহলে এই বঙ্গবন্ধু শেখ মুজিবকে জানতে হবে, তাকে বুঝতে হবে। আমি এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। এই যে জয় বাংলা, এখন হচ্ছে গিয়ে নানান রাজনৈতিক মতামতদর্শ, নানান রাজনৈতিক মতামত, এই মতামতের কারণে যেটা হয় সেটা হচ্ছে কি আমাদের স্লোগান চেঞ্জ হয়ে যায়। কিন্তু জয় বাংলা স্লোগান আসলে কোনো নির্দিষ্ট দলীয় স্লোগান ছিল না, ঠিক আছে? এবং এইটার পরিপ্রেক্ষিত আছে যে 71-এর পূর্বে আমাদের এই দেশে মানে বাঙালির হয়ে কথা বলার মতো একটা রাজনৈতিক দল ছিল, সেটা হচ্ছে কি বাংলাদেশ আওয়ামী লীগ। তো ওদিকে এক্সট্রা কোনো কথা নাই। তো যখন আমরা রাষ্ট্রভাষা আন্দোলন করি, তখন আমাদের স্লোগান দিতে হয় জয় বাংলা। আমরা যখন 6 দফার আন্দোলন করি, তখন আমাদের স্লোগান দিতে হয় জয় বাংলা। আমরা যখন 69-এ গণ অভ্যুত্থান করি, আমরা যখন 70-এ নির্বাচন করি, আমরা যখন 71-এর মুক্তিযুদ্ধ করি, তখন আমাদেরকে স্লোগান দিতে হয় জয় বাংলা। এই জয় বাংলা স্লোগান দিয়ে
আমরা আমাদের স্বাধীনতা নিয়ে এসেছি। এর পরবর্তীতে স্বাধীনতা উত্তর বাংলাদেশে নানান রাজনৈতিক দল এসেছে, রাজনৈতিক দলের আলাদা আলাদা মতাদর্শ, আলাদা আলাদা স্লোগান। সেই কারণে পরবর্তীতে দেখা গেল যে যেহেতু আওয়ামী লীগ এই স্লোগান দিয়ে নির্বাচন করে এসেছে, নানান জায়গায় আন্দোলন করে এসেছে, পরবর্তীতে এটা ওদেরই হয়ে গেছে। যদিও বা শেষের দিকে এসে এটা দলমত নির্বিশেষে সবাইকে ব্যবহার করার জন্য আইনও হয়েছিল যে যে কোনো সমাবেশে সভাস্থল শেষে জয় বাংলা বলতে হবে। তো বিষয়টা হচ্ছে যে এই জয় বাংলা স্লোগান আমাদের পরিচয়। এই জয় বাংলা স্লোগান কোনো দলীয় পরিচয় না, আপামর বাঙালির স্লোগান। আমি এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। আমি কোথা থেকে আসছি? ৭১-এর মুক্তিযুদ্ধ। ৭১-এর মুক্তিযুদ্ধ এমন একটা বিষয় যেটাকে আপনি পৃথিবীর আর কোনো কিছুর সাথে তুলনা করে আসলে এটা সমকক্ষ বা সম পর্যায়ে বানানোর সাহস দেখালে সেটা হবে দুঃসাহস। পদ্মা সেতুর উদ্বোধনের দিন আমাদের মেহেরাব শাওন বলছিল যে আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। আসলে এইগুলো হচ্ছে গিয়ে তোষামুদি করা, হ্যাঁ, মানে তৈলমর্দন করা। একটা দেশকে আপনি পুরোপুরি সোনা দিয়ে মুড়িয়ে দিলেও একটা ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সমপর্যায়ের কোনো কিছুই হবে না। কারণ হচ্ছে গিয়ে এই ৭১-এর যুদ্ধ করতে গিয়ে আমাদের ৩০ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছিল। আপনি আপনার কথাটা জমা করে রাখুন, পরে বলবো। হ্যাঁ, ৭১-এর যুদ্ধ করতে গিয়ে আমাদের ৩০ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে। কয় লক্ষ? ৩০। সংখ্যাটা ছোটোখাটো না। একটা জীবন যেখানে ফিরিয়ে আনা যায় না, একটা জীবনের বিনিময়ে পুরো পৃথিবী দিয়ে দিলেও যেখানে কোনো কিছু সমতুল্য হয় না, সেখানে ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আপনি অন্য কিছুর সমতুল্য কিভাবে বলতে চান? কোন লজিকে? একটা নারীর সম্ভ্রম ফিরিয়ে দেওয়া সম্ভব না পৃথিবীতে। সেখানে ২ লক্ষ নারীর সম্ভ্রম একটা যুদ্ধের জন্য, একটা স্বাধীনতার জন্য, একটা অধিকার আদায়ের জন্য, সেটা কোনোভাবেই খাটো করে দেখার মতো বিষয় না। তো আপনি বাংলাদেশকে যতই উন্নয়ন করেন, যতই উন্নতি দেন না কেন, যত কিছু বানিয়ে ফেলেন না কেন, একটা মুক্তিযুদ্ধ, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ কোনো কিছুর সাথেই তুলনীয় নয়। এর যে মানুষ হারানোর, যেমন ধরেন এই কয়েকদিন আগে আমরা ১৫০০ মানুষ হারাইছি, এখনও হাজার হাজার মানুষ পঙ্গু অবস্থায়, চোখহীন অবস্থায় আছে। তাদের যে অবর্ণনীয় দুঃখ কষ্ট, সেটা ফিরিয়ে দিতে পারবেন কোনো কিছুর বিনিময়ে? একটা মানুষ ফিরিয়ে আনা সম্ভব না। ১৫০০ মানুষই এই অবস্থা। তাহলে এখন তো মানুষও বাড়ছে, এখন আমরা ১৬ কোটি, মানে গতকালকে যেন বলতেছিল ৪০ কোটি, কারা যেন বলতেছে, বিশ্বজরিপ না কি যেন একটা বলতেছে, বাংলাদেশে মানুষ ৪০ কোটি না, আমরা ১৮ কোটি ধরলাম। সেই ১৮ কোটির দেশে ১৫০০ মানুষ মানে মারা গেল, সেটা আমরা সহ্য করতে পারছি না। তাহলে ওই সময় তো ৭.৫ লাখ মানুষ ছিল, সেখান থেকে ৭.৫ কোটি ছিল, ৭.৫ কোটি ছিল, সেখান থেকে ৩০ লাখ মানুষ মরে যাওয়াটা কতটা বিভৎস, কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ানক। আপনি কি যেন বলতে চাইছিলেন, বলেন। এইটা নিয়ে বিতর্ক করার কোনো কিছু নাই। ৩০ লক্ষ না হোক না ৩ লক্ষ তো গেছে, সেটা কি কম মূল্যের? আবেগ হোক, কিন্তু আবেগের জায়গাটাকে আপনি ছোট করতে পারবেন না। একজনও যদি মারা যায় সেটা কি কম আবেগ? একজন মারা গেলে সংখ্যাটা বিষয় না, বিষয় হচ্ছে কি আপনাকে ফিল করতে হবে যে আমার দেশের জন্য, আমার অধিকার আদায়ের জন্য। আজকে আপনি যে ধরেন ক্লাসরুমে বসে মানে ৩০ লক্ষ নাকি ৩ লক্ষ হিসেব করতেছেন, এই সুযোগটা পাচ্ছেন কারণ ওই ৩ লক্ষ মানুষ মারা গিয়েছিল বলে। বোঝা গেল? সো এইগুলো নিয়ে রাজনৈতিক মতাদর্শের কারণে তথ্য বিভ্রাট করা, এগুলো আসলে জাতিগতভাবে আমাদেরকে নিচু করে রাখবে সবসময়। এরপর বলছে যে এসেছে আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে। আমি যে আসছি, আমার পিছনে আমি হাজার কি করে আসছি? চরণ চিহ্ন। মানে আমি যখন হেঁটে যাব, আমার পিছনে আমার পদচিহ্ন পড়ে থাকবে। তো এই পদচিহ্ন বলতে শুধুমাত্র পায়ের পদচিহ্ন এটা না, আমার যে ইতিহাস, আমার যে ঐতিহ্য, আমার যে সংগ্রাম, আমার যে গ্রন্থ, আমার যে আন্দোলন, এই সবগুলোই কি আমার এই 1000 বছর ধরে চলার
চিহ্ন। তিনি বলতেছেন, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। এই যে তার পরিচয়টা দিচ্ছিল কার কাছে? নদীর কাছে। নদীর কাছে দিচ্ছিল না? 1300 নদীতে তাকে জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে আসছো। এই যে আমি কোথা থেকে আসছি সেই পরিচয়টা তিনি বলতেছেন নদীর কাছে। তারপর নদী জিজ্ঞেস করতেছে যে এত দূর তুমি কোন প্রেরণায় আসছো, এত দূর যে তুমি আসছো সেটা কোন প্রেরণায়? তখন তিনি বলতেছেন, তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা বাঙালি, আমরা বিশ্বাস করি যে সবার উপরে কি? মানুষ সত্য, তার উপরে নাই। এই যে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা, তার উপরে কেউ নাই, এই যে প্রেরণাটা, এই প্রেরণাটা আমাদের কি করে? একত্রিত করে। সেটা লৈঙ্গিক বিভাজন দূর করে, সেটা অর্থনৈতিক বিভাজন দূর করে, সেটা ধর্মীয় বিভাজন দূর করে। তো এই যে সবার উপরে মানুষ সত্য, আমি যখন এইটা ভাবি তখন আর আমার মধ্যে কোনো কি ধরনের কোনো ভেদাভেদ থাকে না। গলা গলা মিলিয়ে আমরা পরস্পর হাঁটতে পারি। এরপরে বলতেছে, একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। একসাথে আছি, এই যে আমরা পরস্পরে কি একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। আমরা সবাই পরস্পর একসাথে বসবাস করতেছি, একসাথে বাঁচতেছি, আমরা একসাথে থাকবো। আমাদের মাঝে যত ধরনের বিভেদ আসবে আমরা সবগুলো মুছে দিয়ে কি করব? সাম্যের ছবি আঁকবো। আমরা সবাই পরস্পর সমানভাবে থাকব। পরিচয়, আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। আমার পরিচয়, আমি কি? বাঙালি। আমার ইতিহাস কিসের? গর্বের ইতিহাস। কখনোই ভয় করিনি কো আমি উদ্যত কোনো খড়গের। খড়গ মানে একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে অন্যকে মানে বুঝিনি, বলি দেয়। ওইরকম টাইপের না, ওই যে রাজা বাচ্চাদের পেয়াদাদের হাতে থাকতো না এক ধরনের। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমাকে বলি দিতে যে তুমি আসবা, আমি সেটার ভয় করি না। আমার ইতিহাস গর্বের, এবং আমি উদ্যত কোনো খড়গের ভয় করি না। আমাকে তুমি যদি মানে চোখের শাসনে, অস্ত্রের শাসনে আমাকে কি করতে পারবে না? দমিয়ে রাখতে পারবে না। আমি আমার অধিকার আদায়ের জন্য আমি আসবই। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। আমি কি করেছি? আমার শত্রুর সাথে লড়াই করেছি, এবং আমার স্বপ্ন, এই যে আমি স্বাধীন হব, আমি আমার অধিকার নিয়ে বেঁচে থাকব, সেই স্বপ্নের সাথে বাস করেছি। অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। শস্য চাষ করাটা খুবই কোমল হৃদয়ের কাজ। শস্য যে চাষ করব আমরা, যিনি কৃষক, তিনি তার জমি, তার যে বীজ, তার অন্যান্য কিছু যা কিছু আছে, সেগুলোকে খুবই কোমল হৃদয় দিয়ে তাকে কাজ করতে হয়। আপনি আপনার জমিনে গিয়া হুন্ডা চালাবেন আর আপনার জমিনে ধান হবে? হবে না তো। সেই ফসলটাকে খুব কোমল হৃদয় দিয়ে গড়ে তুলতে হয়। তো এই যে আমি কোমল হৃদয়ের মানুষ, এতে করে এটা ভাবার কোনো দরকার নেই যে তুমি আমাকে আক্রমণ করলে আমি মরে যাব। কারণ কি? আমি অস্ত্রেও শান দিয়েছি, আমি অস্ত্রও বানাতে পারি। শত্রুর সাথে লড়াই করার জন্য আমি আমার অস্ত্রেও শান দিতে পারি। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই যে মুখে আমি বাঁশি বাজাই, সেই গলাতেও আমি আবার কি করতে পারি? ফাঁস পড়তে পারি। এখানে ক্ষুদিরাম সহ অন্যান্য ব্যক্তিদের প্রসঙ্গ আসছে যে আমি যেমন আনন্দের সাথে বাঁশি বাজাতে পারি, ঠিক তেমনিভাবে কি করতে পারি? আমার প্রয়োজনে, আমার অধিকার আদায়ের জন্য, আমার সংগ্রামের জন্য, আমার বিপ্লবের জন্য আমি ফাঁসিও পড়তে পারি। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। তিনি কি বলতেছেন? আমার চোখের সামনে কি আছে? নীল আকাশ। এরকম নীল আকাশ সচরাচর সব দেশে থাকে না, ভূপ্রকৃতির কারণে, নানান কিছুর কারণে। তো
তা আমার সামনে কি আছে? নীলাকাশ। আমার বুকে বিশ্বাস যে আমি জয়ী হব, আমি ভালো থাকব, আমি আমার অধিকার বজায় রেখে চলব। এবং পায়ে উর্বর পলি। এই উর্বর পলি হচ্ছে গিয়ে মাটি, মানে হচ্ছে উর্বর মানে হচ্ছে গিয়ে যেটা কোমল, যেখান থেকে উৎপাদন হয়, সেটা শস্যই হতে পারে, মানুষই হতে পারে, কিংবা চেতনা, যে কোনো কিছু হোক না কেন, উর্বরতার প্রতীক। উর্বর পলি দিয়ে সে কী করতেছে? চলাফেরা করতেছে। তো এই কবিতার যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা সারমর্ম টানি, আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে আমার পরিচয় বলতে তিনি মূলত বাঙালির পরিচয় দিচ্ছেন। এবং বাঙালির পরিচয় হিসেবে সেই যে চর্যাপদ থেকে যে শুরু হলো, চর্যাপদ থেকে যে আমাদের ইতিহাস শুরু হলো, সেই ইতিহাসটুকু শেষ হচ্ছে এসে মুক্তিযুদ্ধ পর্যন্ত। এবং এর মাঝখানে আমরা দেখতে পাই তিনি আমাদের যে আন্দোলনের যে ইতিহাস সেগুলো বলতেছেন। আন্দোলনের ইতিহাস হিসেবে এখানে আসতেছে ক্ষুদিরাম, সূর্য সেন, তিতুমির, ফরাজি আন্দোলন, মানে হাজী শরীয়তুল্লাহর ফরাজি ভাষা আন্দোলন, 1971-এর মুক্তিযুদ্ধ, আন্দোলনের ইতিহাস আসছে। আমরা যদি ব্যক্তিদের নাম জানতে চাই, এখানে ব্যক্তি হিসেবে আছে তিতুমির, হাজী শরীয়ত, তারপরে ক্ষুদিরাম, সূর্য সেন, জয়নুল, অবন ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরকম ব্যক্তিদের নাম। আমরা যদি গ্রন্থের নাম জানতে চাই, চর্যাপদ আমাদের বাংলা সাহিত্যের জন্য, বাঙালির জন্য খুবই ঐতিহাসিক একটা গ্রন্থ, যেটা আমাদের পরিচয় নির্ধারণ করে যে আমরা ওখান থেকে আসছি। এরপরে যেমন ধরেন গীতাঞ্জলি আছে, অগ্নিবীণা আছে। এরপরে আমরা যদি আমাদের ফোকলোরের দিকে যাই, মানে আমাদের নিজেদের পরিচয় বহন করে, সেটা হচ্ছে গিয়ে ধরেন এই যে কমলার দিঘি, মহুয়ার পালা, চাঁদ সওদাগর, এরপরে হচ্ছে গিয়ে চিত্রকলার কথা আছে। তো সব কিছু মিলিয়ে মূলত আমি বাঙালি হিসেবে কেমন, আমার পরিচয়টা কি, আমার পরিচয় মানে আমার পরিচয় কি, সেটা হচ্ছে গিয়ে এই কবিতাটা। একজন বাঙালি হিসেবে আমি কে, আমি কোথা থেকে আসছি, আমার ইতিহাস কি, এই কবিতায় মূলত সৈয়দ শামসুল হক এই কথাটাই বলার চেষ্টা করেছেন।